আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ফিলিস্তিনের গাজায় ধ্বংস করা ৩৯,০০০ ঘর পুনর্নির্মাণে ইসরায়েলের বাধা। প্রথম বিদেশ সফরে আমিরাতে গেলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। মধ্যপ্রাচ্য ছেড়ে আমরা কোথাও যাব না, ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে মিয়ানমারের আরও ৪৪ সেনা নিহত। দর্শক মণ্ডলী, নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। অবরুদ্ধ গাজা উপত্যকায় গত মে মাসে টানা বিমান হামলা চালিয়ে ৩৯,০০০-এর বেশি বাড়িঘরের ক্ষতি করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এখন সেগুলো সংস্কার বা পুনর্নির্মাণও করতে দিচ্ছে না তারা। ফলে যুদ্ধবিরতির মাস পার হলেও এখনও খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে হাজার হাজার ফিলিস্তিনির। গত মে মাসে গাজা উপত্যকায় ইসরায়েলিদের নির্বিচার হামলায় অন্তত ২৫৭ ফিলিস্তিনি নিহত হয়, যাদের মধ্যে ৬৬ শিশু রয়েছে। বিপরীতে ফিলিস্তিনি যোদ্ধাদের পাল্টা হামলায় ইসরায়েলের প্রাণ হারান বিদেশিসহ ১৩ জন। গাজা সরকারের হিসাব অনুসারে ১১ দিনের ওই যুদ্ধে ইসরায়েলের হামলায় উপত্যকায় অন্তত ২,২০০ ঘর পুরোপুরি ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৩৭,০০০। গত ২১ মে মিশর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল ও ফিলিস্তিনির। হামাসের বিরুদ্ধে ইসরায়েলের অভিযোগ সংগঠনটি সন্ত্রাসী কর্মকাণ্ডে মত দেয়। গাজাবাসীর জন্য সংগ্রহ করা অর্থের সিংহভাগ তারা অস্ত্র কেনায় ব্যয় করে বলেও অভিযোগ দখলদারদের। ইসরায়েলের সন্দেহ, ঘরবাড়ি নির্মাণের জন্য $৫০০ মিলিয়ন পেলে তার বড় অংশ এ কাজে ব্যয় করবে হামাস। অবশ্য রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে অঙ্গীকার করে আসা হামাস বরাবরই সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে এসেছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ২০ লাখ অধিবাসী ২/৩ জীবনী সহায়তা নির্ভর। ফলে গৃহহীনদের অবস্থা এখন আরও সংকটাপন্ন। কেউ কেউ জাতিসংঘ পরিচালিত স্কুল বা অন্য কোনো ভবনে থাকছেন। অনেকের মাথার উপরে শুধুই খোলা আকাশ। এ অবস্থায় অর্থ সহায়তার কথা উঠলে ইসরায়েল বলছে ২০১৪ সালের যুদ্ধের সময় নিখোঁজ তাদের ২ সেনা সদস্য এবং ২ জন বেসামরিক নাগরিককে ফিরিয়ে দিলেই কেবল অর্থ সহায়তা পৌঁছাতে দেওয়া হবে। ইসরায়েলিদের এমন অযৌক্তিক দাবির ফলে চরম অনিশ্চয়তায় পড়েছে ফিলিস্তিনিদের ঘরে ওঠার স্বপ্ন। কারণ যে ২ সৈন্যকে ফেরত চাওয়া হচ্ছে, ইসরায়েলই ইতিপূর্বে তাদের মৃত ঘোষণা করেছে। এছাড়া হামাসের মতে ইসরায়েল আটক ফিলিস্তিনিদের ফিরিয়ে দিলে কেবল বন্দী ইসরায়েলিদের ফিরিয়ে দেওয়া হবে। ইসরায়েলের ইতিহাসে প্রথম মন্ত্রী হিসেবে সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছেন ইয়াহির লাপিদ। আবুধাবিতে ইসরায়েলি দূতাবাস ও দুবাইয়ে ২ দিনের সফরকালে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ইসরায়েলের নতুন পররাষ্ট্রমন্ত্রী বৈঠক হওয়ার কথা রয়েছে। এ সময় তাদের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা সহ দ্বিপাক্ষিক বেশ কিছু ইস্যুতে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, আমিরাতে দূতাবাস ও কনসুলেট উদ্বোধনের অনুষ্ঠান মূলত প্রতীকী। কারণ ইতিমধ্যে প্রায় ৪.৫ মাস যাবৎ সেগুলো কার্যক্রম চালিয়ে আসছে। ইসরায়েলের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আমলে গত বছরের আগস্টে তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি আরব দেশ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যাবস্থায় আব্রাহাম অ্যাকর্ডস নামে এই চুক্তিতে ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের বিষয়টি উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। নিজের শাসনামলে হওয়া একটি দুর্নীতির তদন্তে অসহযোগিতা করায় দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে ১৫ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। সাংবিধানিক আদালতের নির্দেশ অমান্য করে ওই তদন্ত শুনানিতে অনুপস্থিত থাকার কারণে এই দণ্ড দেওয়া হয়।
সাবেক প্রেসিডেন্টকে আত্মসমর্পণের জন্য সর্বোচ্চ 6 দিন সময় দেওয়া হয়। এর মধ্যে ধরা না দিলে তাকে গ্রেপ্তারের আদেশ দিতে বাধ্য হবেন সেখানকার পুলিশ মন্ত্রী। 2018 সালে ক্ষমতার মেয়াদ শেষ হয় জ্যাকব জুমার এবং তার শাসনামলে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। সে সময় জাতীয় নীতি প্রণয়ন প্রক্রিয়ায় রাজনীতিবিদদের সঙ্গে ব্যবসায়ীদের যোগসাজশ ছিল বলেও অভিযোগ উঠেছে। এ ধরনের একটি দুর্নীতি তদন্তের শুনানিতে একবার উপস্থিত হয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট জুমা, তবে আদালতের নির্দেশ সত্ত্বেও পরের শুনানিতে হাজির হতে অনীহা দেখান তিনি। এরপর এ বিষয়ে তদন্ত দলের প্রধান বিচারপতি রেমন্ড জন্ডো সাংবাদিক আদালতকে হস্তক্ষেপ করার আবেদন জানান। সর্বোচ্চ আদালতের শুনানিতে দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সিসি খাম্পেদে বলেন, জ্যাকব জুমা তার কর্মকাণ্ডের ব্যাখ্যা দিতে আদালতে আসতে অস্বীকৃতি জানিয়েছিলেন। এর পরিবর্তে তিনি উস্কানিমূলক, বিচার বুদ্ধিহীন ও বিকৃত বক্তব্য দেওয়ার পথ বেছে নেন, যা ছিল বিচার বিভাগের পূর্ণতা হ্রাস করার সুপরিকল্পিত প্রচেষ্টা। তিনি বলেন, এ অবস্থায় সাবেক প্রেসিডেন্ট জুমাকে কারাদণ্ড দেওয়া ছাড়া আর কোনো পথ নেই। আশা করি এটি দ্ব্যর্থহীন বার্তা দেবে যে আইনের শাসন এবং ন্যায়বিচারের প্রশাসন এখনও আছে। এর আগে গত মাসে পৃথক একটি দুর্নীতির মামলা শুনানিতে জ্যাকব জুমা নিজেকে নির্দোষ দাবি করেন। 90-এর দশকে $600 কোটি একটি অস্ত্র চুক্তিতে দুর্নীতির ঘটনায় তিনি জড়িত বলে অভিযোগ করা হয়েছে ওই মামলায়। ইসরায়েলের নতুন পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ বলেছেন, মধ্যপ্রাচ্যে আমাদের বাড়ি, মধ্যপ্রাচ্য ছেড়ে আমরা কোথাও যাব না। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতে দূতাবাস উদ্বোধন করে ইসরায়েলের শীর্ষ এই কূটনৈতিক এমন মন্তব্য করেন। সৌদি আরব ভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজের খবরে বলা হয়েছে, উপসাগরীয় দেশে ইহুদি রাষ্ট্রের এটি প্রথম দূতাবাস। গত বছরের আগস্টে সম্পর্ক স্বাভাবিক করতে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান, মরক্কো ইসরায়েলের সঙ্গে চুক্তি করে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আব্রাহাম অ্যাকর্ডস নামে চুক্তি হয়। ওই চুক্তির পর ফিলিস্তিনিরা দুঃখ প্রকাশ করে বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা তাদের পিঠে ছুরি মারার সমান। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে দূতাবাস উদ্বোধন করে ইসরায়েলের নতুন পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ একটি টুইট করেন। এতে তিনি আমিরাতের যুব ও সংস্কৃতি মন্ত্রী নৌরা আল কাবির সঙ্গে ফিতা কাটার ছবি দেন। এর আগে ইসরায়েলের মন্ত্রীরা সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ করেছেন, কিন্তু নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী এবং সবথেকে সিনিয়র ব্যক্তি হিসেবে ইয়ার লাপিদ আমিরাত ভ্রমণ করেছেন। সংযুক্ত আরব আমিরাতে দূতাবাস উদ্বোধন করে ইসরায়েলের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল প্রতিবেশী দেশের সঙ্গে শান্তি চায়, সকল প্রতিবেশী দেশের সঙ্গে। মধ্যপ্রাচ্যে আমাদের বাড়ি, এটা ছেড়ে আমরা অন্য কোথাও যাব না। আমরা মধ্যপ্রাচ্যেই থাকব। এ সময় তিনি অঞ্চলের সকল দেশের প্রতি ইসরায়েল স্বীকৃত এবং তাদের সঙ্গে সংলাপের আহ্বান জানান। জান্তা বিরোধীদের নিয়ে গঠিত পিপলস ডিফেন্স ফোর্সের সঙ্গে সংঘর্ষে মিয়ানমারের অন্তত 44 সেনা নিহত হয়েছে। দেশটির সাগিং এলাকায় 72 ঘন্টার সংঘর্ষে জান্তার পক্ষে এই হতাহতের ঘটনা ঘটে। খবর মিয়ানমার নাও। এর আগে গত 22 জুন বিবিসি মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালায় পিপলস ডিফেন্স ফোর্স সেনাবাহিনীর সঙ্গে সরাসরি সংঘাতে জড়ায় বলে খবর প্রকাশ করে। এ ঘটনার আগে পিডিএফ সদস্যরা দুর্গম ও ছোট ছোট এলাকায় সক্রিয় ছিল, তবে সাম্প্রতিক সময়ে তাদের সক্রিয়তার জান্তাবিরোধী আন্দোলন নতুন পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন অনেকেই। জান্তার সেনা নিহতের বিষয়ে স্থানীয় প্রতিরোধ আন্দোলনের সদস্যদের বরাতে মিয়ানমার নাওয়ের খবরে বলা হয়েছে, হিতিজিয়াং ও কাথা শহরে 24 জুন থেকে 26 জুন 3 দিন সংঘর্ষে জান্তার 44 সেনা নিহত হয়েছে। মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে পিডিএফ যোদ্ধাদের সহায়তা করেছে ইন্ডিপেন্ডেন্স আর্মি, তবে বিষয়টি মিয়ানমার নাও স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। গত সোমবার হিতিজিয়াং পিডিএফ শাখা ঘোষণা জানায়, শনিবার সন্ধ্যায় তারা মাও কুন তাউং শহরে মিয়ানমারের সেনাবাহিনীর একটি বহরে আক্রমণ করেন। এতে সেনাবাহিনীর 15 সেনা নিহত ও 7 জন আহত হয়।
হিতিজিয়াংয়ের একজন বাসিন্দা জানান, শহরে জান্তার সঙ্গে পিডিএফ বিদ্রোহীদের এটা ছিল প্রথম সংঘর্ষ। অন্যদিকে গত 24 জুন পিডিএফের কাথা শাখা বিদ্রোহীরা হিতিজিয়াংয়ের 100 কিলোমিটার উত্তর পূর্বে শিউকিয়াং গ্রামে সেনাবাহিনীদের উপর আক্রমণ করে। এতে জান্তার 30 জনের বেশি সদস্য নিহত হয়। এই সংঘর্ষে কাচিন বিদ্রোহী গোষ্ঠী পিডিএফকে সহায়তা করে। কাচিন বিদ্রোহী গোষ্ঠীর একজন তথ্য কর্মকর্তা কর্নেল নাওবু বলেন, তারা তাদের সদস্যদেরকে পিপলস ডিফেন্স ফোর্সকে সহায়তার নির্দেশ দেননি, কিন্তু তাদের সেনারা স্বতন্ত্রভাবে পিপিএফকে সহায়তা করেছে। তবে এ বিষয়ে মিয়ানমার সেনাবাহিনীর কোনো মন্তব্য প্রকাশ করেনি বিদেশ থেকে পরিচালিত গণমাধ্যম মিয়ানমার নাও।